সরকারের কাছে আরও 1 থেকে 2টি এজলাসের আবেদন করবে প্রসিকিউশন। 10 দিনের সফরে লন্ডন গেলেন বিএনপির মহাসচিব। দলীয় অনুষ্ঠানের পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়। প্রস্তুত আর্থিক খাতে অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র। উঠে এলো নাজুক অর্থনীতির পেছনের কারণ। থাকছে জ্বালানি খাতে লুটপাটের চিত্র। কাল তুলে দেওয়া হবে ডক্টর ইউনূসের হাতে। এবং আকাশপথে টিকিট বাণিজ্য সিন্ডিকেটের জাল। বিদেশগামী ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা। ভোগান্তিতে ওমরা যাত্রীরা। মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতে আরও 1 থেকে 2টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আবেদন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রধান বিচারপতির অনুমোদনের পর হাইকোর্টের পুরাতন 2টি ভবনে এরই মধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। প্রসিকিউশন বলছে, সংস্কার কাজ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে সরকারের কাছে আবেদন করবে তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন। এর ঠিক পেছনের 2টি ভবনেও চলছে সংস্কারের তোড়জোড়। জরাজীর্ণ, ব্যবহার অনুপযোগী ভবনটিকে দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা। 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। এর মধ্যে একটি ভবনে 1 থেকে 2টি এজলাস তৈরির কথা ভাবছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অফিস হিসেবে। প্রথম ভবনটি ইতিমধ্যে সংস্কার সম্পন্ন করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভবনটির সংস্কার কাজ প্রায় শেষ। আর বাকি যে 2টি ভবন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, এই 2টি ভবন এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছিল যে এটি সংস্কারের বেশ কিছুদিন সময় লাগবে ওনারা বলেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের গণহত্যার মামলার চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিতে এই পরিকল্পনা তাদের। মামলার সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন একটি ট্রাইব্যুনালে মাধ্যমে এটিকে নিষ্পত্তি করা বা দ্রুত নিষ্পত্তি করাটা কঠিন হবে। তো তখন আমরা দেখেছি এই ভবনে আরও 1টি বা 2টি এজলাস বসানো সম্ভব। তো সেজন্য আমরা এজলাসের জন্যই প্রস্তুত করার জন্য বলে দিয়েছি। এজলাস প্রস্তুত হয়ে যাক, তারপরে আমরা বিবেচনা করব। যদি মামলার সংখ্যা বাড়বে এবং বাড়াটাই স্বাভাবিক, তখন আমরা এখানে আরেকটি ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আবেদন জানাবো। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8টা 20 মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচির পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে বিএনপির 2 শীর্ষ নেতার। সফর শেষে 11ই ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিবের। কাল প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। 102 দিনের মাথায় উন্মোচিত হতে চলা এই শ্বেতপত্রে দুর্নীতিবাজ ধরতে নয়, বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত। অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যার সমাধান করতে না পারলে কোনো শ্বেতপত্রের সুফল মিলবে না। উচ্চ মূল্যস্ফীতি ক্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইনফ্লেশনটা। মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে গতি আনা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি। অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি, কোথায় কি সমস্যাগুলো ছিল, রিফর্মগুলো কেন হলো না, কারণটা কি, তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক কি কি থাকছে শ্বেতপত্রে, তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 29 আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান, তারা কোনো দুর্নীতি ধরবেন না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন। এটা কোনো গোপনীয় দলিল না, এটা স্বচ্ছতার অনুশীলন। এটা দুর্নীতি ধরার কমিটি না। দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা
আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি 24 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র। দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিতে গত 15 বছরে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল, তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয়নি। একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন, বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর 94 দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। 4 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। পাওয়া গেছে 29 বস্তা টাকা, চলছে গণনার কাজ। মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। এবার আকাশপথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল। 15 দিনের ব্যবধানে বিদেশগামী ফ্লাইটের প্রতি টিকিটের দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা। যাত্রীরা বলছেন, অন্য দেশ থেকে অপেক্ষাকৃত কমে টিকিট মিললেও দেশে তা অধরা। এজেন্সিগুলোর অভিযোগ, গ্রুপ টিকিট কালোবাজারিদের দৌড়াতে ব্যবসা করতে পারছে না তারা। এদিকে এয়ারলাইন্সগুলো চাহিদা সাপেক্ষে দাম বাড়ার কথা বললেও বিশেষজ্ঞদের পরামর্শ, মনিটরিংয়ে টিম গঠন করতে পারে সরকার। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুরে সংকট সৃষ্টি হয় টিকিটের, বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। প্রবাস থেকে টিকিট কাটলে দেখা গেছে 40-42 হাজার টাকার ভিতরে আমরা হাফ ডাউন টিকিট কাটতে পারি, কিন্তু বাংলাদেশ থেকে আমরা সিঙ্গেল একটি টিকিট কাটতে ভাই আমাদের 50,000, 55,000, 70,000 টাকা পুঁজি নেই। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম, 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই, পাকিস্তানের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম মানে এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি না। তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। রেগুলার প্যাসেঞ্জারের সাথে সাথে এডিশনাল বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি মার্কেটে চলে আসছে এই উইন্টারকে টার্গেট করে। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবেই। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা আমাদের বিমান মন্ত্রণালয় তারা এই বিষয়টাকে খুব স্ট্রংলি সার্ভিলেন্স করতে পারে, কারণ টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। তাহলে গভর্নমেন্ট ইচ্ছা করলে এখানে একটা সার্ভিলেন্সের মাধ্যমে এই অটোমেশনটা আসলে কারা এই কাজটা করতেছে এবং কারা এই কাজটা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশ পথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শ্বেতহস্তি কর্ণফুলী টানেল প্রকল্পে খরচ 10,500 কোটি। লাভ তো দূরের কথা, প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে 27 লাখ টাকা।
অথচ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি 8 বছরে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এই জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চায়নার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে। অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10,500 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল সেতুহস্তি। এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি, ওই পারও যদি অফডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে। এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে, সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। বের করা হচ্ছে বস্তা বস্তা টাকা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। যেন টাকার পাহাড়, বিশাল এলাকা জুড়ে সবাই ব্যস্ত টাকা গণনার কাজে। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বাক্স থেকে পাওয়া টাকা গণনার দৃশ্য। এমন দৃশ্য আসলে চোখে পড়বে 3 মাস পরপরই। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এমন দৃশ্য দেখা যাবে প্রতি 3 মাস পরপর। আজ এই প্রায় 3.5 মাস পরে আজ সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স খোলা হয়েছে এবং এই দান বাক্সগুলো খুলে এখন চলছে টাকা গণনার কাজ। আপনি দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশাল এলাকা জুড়ে যে মসজিদের 2য় তলায় যে ফ্লোর আছে, সেই ফ্লোরে শত শত মানুষ টাকা গণনার কাজে ব্যস্ত আছেন। আজ সকাল 7টায় মসজিদের বিভিন্ন স্থানে থাকা 11টি দান সিন্দুক একে একে খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ আনসার সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই বাক্সগুলি খোলা হয় এবং টাকা ভরা হয় প্লাস্টিকের বস্তায় এবং 29 বস্তা টাকা পাওয়া গিয়েছে। আর এই 29 বস্তা টাকা গণনার কাজে এখানকার যে পাগলা মসজিদ সংলগ্ন যে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, জামিয়া ইমদাদিয়ার প্রায় 2 শতাধিক শিক্ষার্থী এবং ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটি সহ প্রায় 300-এরও বেশি মানুষ টাকা
টাকা গণনার কাজে ব্যস্ত আছেন। শিক্ষার্থীরা তাদের যে 29 বস্তা টাকা মেঝেতে ঢেলে ভাঁজ করা হচ্ছে এবং এই ভাঁজ করা টাকাগুলো গণনার জন্য এই যে এখানকার এখন যা দেখা যাচ্ছে টেবিলে দেওয়া হচ্ছে এবং টেবিল থেকে এই টাকা গণে এখানকার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে টাকা গণনার কাজ চলছে এবং এই প্রক্রিয়া আসলে এমন যে টাকা গণনার প্রক্রিয়ায় এটি চলবে প্রায় সন্ধ্যা রাত পর্যন্ত। আপনাকে যদি বলি গত প্রায় 3.5 মাস আগে গত 17 আগস্ট সবশেষ এই মসজিদের টাকা দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 7,22 লাখ টাকা। এবার কর্তৃপক্ষ আশা করছেন যে টাকার পরিমাণ আরও বাড়তে পারে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভের জেরে আমিরাতে আটক আরও 75 প্রবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমা পেয়েছেন। আবুধাবির কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। তৃতীয় দফায় ক্ষমা পাওয়া ব্যক্তিদের দেশে ফেরানোর কার্যক্রম বুধবার থেকে শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস। শিবরিয়া সাদিকের রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার সকালে বাংলাদেশ মিশন কর্মকর্তারা আবুধাবির কারাগারে আটক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করেন। পরে মিশন থেকে জানানো হয় আটক প্রবাসীদের মুক্তি ও দেশে ফেরানোর সার্বিক আইনগত প্রক্রিয়া শেষ করা হয়েছে। সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে 50 জনের পাসপোর্ট পাওয়া গেলেও বাকিদের পাসপোর্টের খুঁজে তাদের কর্মস্থলে অনুসন্ধান চালাচ্ছে মিশন সহ দেশটির প্রশাসন। পাসপোর্ট না পেলে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হবে বলে জানিয়েছে দূতাবাস। আগামী বুধবার থেকে ক্ষমা পাওয়া প্রবাসীদের দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। 75 জনের ভিতরে 50% পাসপোর্ট আছে শনাক্ত করা গেছে। আর বাকি কিছু যাদের পাসপোর্ট এখানে মানে পুলিশের কাছে নাই, তাদের পাসপোর্টের জন্য তাদের আরবাব বা আত্মীয় স্বজন এখানে যাদের কাছে পাসপোর্ট পাওয়া যেতে পারে সম্ভাব্য জায়গাগুলোয় পুলিশ ফোন দিয়েছে, আমরাও ফোন দিচ্ছি যে পাসপোর্ট গুলা যাতে জেলে মানে পৌঁছে দেয়। আর যাদের পাসপোর্ট নাই বা পাওয়ার সম্ভাবনা নাই তাদের আমরা ট্রাভেল পারমিট দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে তাদেরকে দিয়ে এসেছি এবং জেল কর্তৃপক্ষ ওইভাবে মানে নির্দেশনা দিয়ে আসা হয়েছে। মিশন সূত্রে জানানো হয় মুক্তি পাওয়া প্রবাসীদের আমিরাত সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পাঠানো হচ্ছে। টিকিট সহ তাদের যাবতীয় খরচ বহন করবে দেশটির সরকার। দেশটির জাতীয় দিবস উপলক্ষে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান মিশন কর্মকর্তারা। এই দেশের নিয়ম কানুনকে আমরা ফলো করি না, যার কারণে আমাদেরকে এই দেশের আইনের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও এদেরকে বৃহত্তম কোন সাজা 10 বছর 15 বছরের সাজা না দিয়ে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। এর আগে গত 28 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমিরাতে আটক প্রবাসীদের মুক্তি দিতে দেশটিকে অনুরোধ করেন। পরে আমিরাতের প্রেসিডেন্ট 2 ধাপে শতাধিক প্রবাসীকে মুক্তির নির্দেশ দেন। আটক বাকি প্রবাসীদের মুক্তির বিষয়ে চেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ দূতাবাস। এর ধারাবাহিকতায় এবার সাধারণ ক্ষমা পেলেন 75 প্রবাসী বাংলাদেশি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনের সফরে লন্ডন গেলেন বিএনপির মহাসচিব। দলীয় অনুষ্ঠানে পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়ে। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।